আমাদের আগের ক্লাসে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু একটা ডিস্ট্রিবিউশন আমাদের বাদ রয়ে গেছিল, যেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। তো আজকের ক্লাসে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন নিয়েই আলোচনা শুরু করব। যদি কোনো ইভেন্ট ঘটার প্রবাবিলিটি খুব কম হয় এবং প্রবাবিলিটিটা কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশন ইজ ইউজফুল। আবার এই প্রবাবিলিটি পি এর মানটা খুব কম হওয়ার জন্যে যদি নাম্বার অফ অকারেন্স এন এর ভ্যালুটা এতটাই লার্জ হয় যাতে করে এন পি এই ভ্যালুটা খুব ছোট হয়, সেই ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা অ্যাপ্রক্সিমেটলি পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে লিখতে পারি। এখন আমরা এই পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ড্রাইভ করব বাই কনসিডারিং অ্যান এক্সপেরিমেন্ট হোয়ার উই অবজার্ভ অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ পার্টিকেলস এমিটেড পার ইউনিট টাইম বাই এ রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্স। এবং আমরা আরও ধরে নেব যে আমাদের এক্সপেরিমেন্টের টাইমটা এই রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্সের হাফ লাইফের থেকে অনেক কম, যাতে করে এই এক্সপেরিমেন্ট চলাকালীন আমাদের অ্যাভারেজ কাউন্টিং রেটটা কমে না যায়। এখন একটা ছোট টাইম ইন্টারভ্যাল ডেল্টা টির মধ্যে একটা পার্টিকেল এমিট করার প্রবাবিলিটি হবে মিউ টাইমস ডেল্টা টি, যেখানে মিউ ইজ কনস্ট্যান্ট। এবং এই ডেল্টা টি টাইম ইন্টারভ্যালটা এতটাই ছোট যে এর মধ্যে দুটো পার্টিকেল এমিট হওয়ার প্রবাবিলিটি নেগলিজেবল। এখন আমরা চাইছি টি টাইম ইন্টারভ্যালে এক্স্যাক্টলি এন পার্টিকেল কাউন্ট করার প্রবাবিলিটি কত, এবং এই প্রবাবিলিটিটাকে আমরা পি এন অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে পি এন অফ টি প্লাস ডেল্টা টি উইল বি দ্য probability of counting exactly n particles in the time interval t plus delta t. n যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে this probability will be the sum of two mutually exclusive events, যেখানে ফার্স্ট ইভেন্টটা হলো টি টাইম ইন্টারভেলে এক্স্যাক্টলি এন পার্টিকেল কাউন্ট করা এবং ডেল্টা টি টাইমে কোনো পার্টিকেল কাউন্ট না করা, এবং সেকেন্ড ইভেন্টটা হলো টি টাইম ইন্টারভেলে এন মাইনাস ওয়ান পার্টিকেল কাউন্ট করা এবং ডেল্টা টি টাইমে একটা পার্টিকেল কাউন্ট করা। সিম্বলিক্যালি উই ক্যান রাইট পি এন অফ টি প্লাস ডেল্টা টি ইজ ইকুয়ালস টু পি এন অফ টি টাইমস পি জিরো অফ ডেল্টা টি প্লাস পি এন মাইনাস ওয়ান অফ টি টাইমস পি ওয়ান অফ ডেল্টা টি। এখন পি ওয়ান অফ ডেল্টা টি is the probability of counting exactly one particles in delta t time interval, and by our assumption this is equals to mu times delta t. তাহলে ডেল্টা টি টাইম ইন্টারভেলে একটাও পার্টিকেল কাউন্ট না করার প্রবাবিলিটি হবে 1 মাইনাস পি ওয়ান অফ ডেল্টা টি, হুইচ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস মিউ টাইমস ডেল্টা টি। যেহেতু ডেল্টা টি টাইম ইন্টারভেলে একটার বেশি পার্টিকেল এমিট হতে পারে না। Now substituting the values of these probabilities in equation 1 and dividing it by delta t, and finally taking the limit delta t tends to 0, we get a differential equation which states dpn of t by dt is equals to mu times pn minus 1 of t minus mu times pn of t. এখন n এর ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে we are determining the probability of counting no particles in time interval t plus delta t. এই ক্ষেত্রে ইকুয়েশন 1টা অনেক সিম্পলিফাই হয়ে যাচ্ছে, কারণ ফর দিস কেস দ্য অনলি পসিবল ইভেন্ট ইজ কাউন্টিং নো পার্টিকেল ইন টাইম ইন্টারভেল t অ্যান্ড কাউন্টিং অফ নো পার্টিকেল ইন টাইম ইন্টারভেল ডেল্টা t. Or symbolically we can write p0 of t plus delta t is equals to p0 of t times p0 of delta t. এবং p0 of delta t এর ভ্যালু সাবস্টিটিউট করে we get the differential equation for this case dp0 of t by dt is equals to minus mu times p0 of t. এখন যেহেতু জিরো টাইম ইন্টারভেলে কোনো পার্টিকেল এমিট না হওয়ার প্রবাবিলিটি p0 of 0 is 1, integrating equation 5 we get the probability of emitting no particle in time interval t p0 of t is equals to e to the power minus mu t. Substituting these values of p0 of t in equation 4, we get a differential equation of p1 of t, which is dp1 of t by dt is equals to mu times p0 of t minus mu times p1 of t. এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করে we get the probability of emitting one particle in time interval t, which is
p1 of t is equals to mu t times e to the power minus mu t। এরপর p1 of t এই ভ্যালুটা ইকুয়েশন ফোরে সাবস্টিটিউট করে এবং ইকুয়েশন ফোরটাকে সলভ করে উইল গেট p2 of t হুইচ ইজ দ্য প্রবাবিলিটি অফ এমিটিং টু পার্টিকেল ইন টাইম ইন্টারভ্যাল t। এরপর আবারও p2 of t এর ভ্যালুটা ইকুয়েশন ফোরে সাবস্টিটিউট করে উইল গেট দ্য সলিউশন অফ p3 of t। এরকম একই রকম স্টেপ ফলো করতে করতে ফাইনালি উইল গেট Pn of t which is the probability of emitting n particle in time interval t which will be given by Pn of t is equals to mu t to the power n by n factorial times e to the power minus mu t। এখন এই ইকুয়েশন 7-এ যদি t equals to 1 বসানো হয় সেই ক্ষেত্রে উইল গেট দ্য প্রবাবিলিটি অফ এমিটিং n particles in unit time which will be Pn is equals to mu to the power n by n factorial times e to the power minus mu। This probability density function is known as Poisson distribution or Poisson probability density function. Now let me give you a homework. Show that both the mean and variance for a random variable n for this Poisson distribution is equals to mu. পয়সন ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এখন আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। The number of particles emitted each minute by a radioactive source is recorded for a period of 10 hours. A total of 1800 counts are registered. অর্থাৎ একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স থেকে প্রতি মিনিটে কতগুলো করে পার্টিকেল এমিট হচ্ছে সেটাকে 10 ঘন্টা ধরে রেকর্ড করা হয়েছে এবং এর ফলে 1 মিনিট ইন্টারভ্যালের টোটাল 1800টা কাউন্ট রেজিস্টার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রতি 1 মিনিট ইন্টারভ্যালে আমরা কতবার কোনো পার্টিকেল দেখব না বা এক্স্যাক্টলি একটা পার্টিকেল দেখব বা এক্স্যাক্টলি দুটো পার্টিকেল দেখব, এই সবগুলো আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের প্রতি মিনিটে কতগুলো করে কাউন্ট হচ্ছে সেটা বের করতে হবে, সেই জন্য এই ক্ষেত্রে আমরা t=1 বসিয়ে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। Now the average number of counts per minute for this problem is 1800 divided by 600 which is 3 counts per minute. সুতরাং এই প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখছি মিন ভ্যালু মিউ ইকুয়ালস টু 3 এবং এই ভ্যালুটা যদি আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে সাবস্টিটিউট করি দেন উইল গেট দ্য প্রবাবিলিটি অফ n কাউন্টস পার মিনিট ইজ Pn ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল টাইমস e টু দি পাওয়ার মাইনাস 3। এই এক্সপ্রেশনে যদি আমরা n ইকুয়ালস টু 0 বসাই দেন উইল গেট P0 ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস 3 হুইচ ইজ 0.05। অর্থাৎ টোটাল 600খানা 1 মিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে 5% ক্ষেত্রে কোনো পার্টিকেল এমিট হয়নি। অথবা আমরা বলতে পারি 30টা 1 মিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা কোনো পার্টিকেল এমিশন দেখব না। ফর n ইকুয়ালস টু 1 উই গেট P1 ইকুয়ালস টু 0.15 অর্থাৎ 15% ক্ষেত্রে আমরা দেখব একটা পার্টিকেল এমিট হয়েছে। অ্যান্ড ফর n ইকুয়ালস টু 2 উই গেট P2 ইকুয়ালস টু 0.225 অর্থাৎ 22.5% ক্ষেত্রে আমরা দেখব এক্স্যাক্টলি দুটো পার্টিকেল এমিট হয়েছে। This Poisson distribution has been shown in this figure for the mean value mu equals to 3. আমরা এই ফিগার থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 0 পার্টিকেল এমিট হওয়ার প্রবাবিলিটি 5%, 1 পার্টিকেল এমিট হওয়ার প্রবাবিলিটি 15%, 2 and 3 পার্টিকেল এমিট হওয়ার প্রবাবিলিটি 22.5%. Similarly, the probability of emitting 4, 5 or other particles are also shown in this figure. আমরা এই ক্লাসের প্রথমে মেনশন করেছিলাম যে পি এর ভ্যালু যদি খুব ছোট হয় যাতে করে এনপির ভ্যালু এনের থেকে অনেক ছোট হবে, যেমন পি এর ভ্যালু যদি 10⁻³ হয় এবং এন এর ভ্যালু যদি 2000 হয় সেই ক্ষেত্রে এনপির ভ্যালু হবে 2 হুইচ ইজ মাস লেস দ্যান এন। এই ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে অ্যাপ্রক্সিমেটলি পয়সন ডিস্ট্রিবিউশন হিসেবে লেখা যায়, যেটা ইকুয়েশন 9-এ দেখানো হয়েছে। The exact meaning of equation 9 is that for any fixed x, the ratio of two sides approaches 1 as n tends to infinity and p tends to 0 with np remaining constant. ইকুয়েশন 9টাকে প্রুভ করার জন্য আমি আবারও কিছু স্টেপ মেনশন করে দেব যেগুলোকে ফলো করে তুমি খুব ইজিলি এই ইকুয়েশনটাকে প্রুভ করতে পারো। প্রথমেই তুমি স্টার্লিং ফর্মুলা ইউজ করে
n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়ালকে এক্সপ্রেস করবে। এখন এই এক্সপ্রেশনে যদি তুমি n টেন্স টু ইনফিনিটি লিমিট ইউজ করো, দেন ইউ উইল ফাইন্ড দিস এক্সপ্রেশন বিকামস n টু দি পাওয়ার x. Using this, the binomial distribution Cn, x times p to the power x times q to the power n minus x can be approximated with np to the power x by x factorial times q to the power n minus x. Next, we have to express q to the power n minus x as 1 minus p to the power n minus x, which is equals to 1 minus p to the power n times 1 minus p to the power minus x. এখন এই প্রথম এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করার জন্য আমরা প্রথমে p এর উপরে এবং নিচে n দিয়ে গুণ করব। তারপরে উইল টেক দ্য লিমিট n টেন্স টু ইনফিনিটি বাই কিপিং np ফিক্সড, so that np by n become very small and we can expand it as binomial expansion. এখন n যেহেতু লার্জ, so that we can express n minus 1 or n minus 2 etc. as n, and using this we identify the binomial expansion becomes an series expansion of e to the power minus np. Now to evaluate the second factor, we take the limit p tends to 0. Using this limit we find the second factor becomes 1. Hence q to the power n minus x becomes e to the power minus np, and the result follows. Now we consider a problem which demonstrates this approximation more clearly. So this problem states that if 1500 people each select a number at random between 1 and 500, what is the probability that two people selected a number 29? অর্থাৎ 1500 লোককে যদি 1 থেকে 500-র মধ্যে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে বলা হয়, তাহলে দুজন লোক যে 29 নাম্বারটা সিলেক্ট করবে তার প্রবাবিলিটি কত? এখন এই প্রবলেমটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে করার জন্য ইউ নোট দ্যাট দ্য নাম্বার অফ ট্রায়ালস n is 1500 and the probability of selecting a number p is equals to 1 by 500, এবং দুজন লোককে যেহেতু 29 নাম্বারটা সিলেক্ট করতে হবে, সেই জন্য এই ক্ষেত্রে x equals to 2. Using these values in binomial distribution, we get the desired probability is equals to 0.2241. Again, to evaluate this probability from Poisson approximation, we have mean mu equals to np equals to 3 and x equals to 2. Using this in Poisson's formula, we have the desired probability equals to 0.2240. Hence, for this problem, these two results agrees up to 3 decimal places. Finally, we will end our discussion of Poisson distribution by considering the approximation of Poisson distribution by normal distribution. আমরা আমাদের আগের ক্লাসে মেনশন করেছিলাম many of the distribution like binomial distribution or Poisson distribution can be approximated with normal distribution when both mu and n are large. এবং আমরা একটু আগেই ডিসকাস করলাম যে ফর লার্জ n দিস binomial distribution can be approximated with Poisson distribution. So now we can say this Poisson distribution will be fairly well approximated by the normal distribution when mu is large, and this is shown in equation 10. Note from equation 10, this approximating normal distribution has the same value of mean and variance as the Poisson distribution. এখনো অবধি আমরা যেসব প্রবলেম আলোচনা করেছি সেগুলোর ক্ষেত্রে আমরা একটা ডেন্সিটি ফাংশন লিখতে পারছিলাম, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন বা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখেছি। এখন আমাদের কাছে যদি শুধুমাত্র একটা লিস্ট অফ ডেটা থাকে, যেমন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ল্যাবরেটরিতে মেজারমেন্ট করার সময় যেমন আমরা একটা টেবিল বা লিস্ট অফ ডেটা পাই, এবং আমরা যদি এই মেজারমেন্টটা করার সময় বেশ খানিকটা টাইম স্পেন্ড করি, তাহলে আমরা এই মেজারমেন্টটার লিস্টটাকে অনেকটা বাড়াতে পারি আমাদের ইচ্ছা মতো। কিন্তু কোনো একটা মেজারমেন্টের ইনফাইনাইট সেট অফ ডেটা হতে পারে, এবং আমাদের এই মেজার্ড ডেটাটা অনলি এ স্যাম্পল অফ দিস ইনফাইনাইট সেট অফ ডেটা, এবং এই ইনফাইনাইট সেট অফ ডেটাকে আমরা বলবো প্যারেন্ট পপুলেশন অর ইউনিভার্স।
এখন আমরা এই প্যারেন্ট পপুলেশনের ডেনসিটি ফাংশন বের করতে চাইছি, বা সেটা না হলেও অ্যাটলিস্ট তার মিন ভ্যালু মিউ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এগুলোকে বের করতে চাইছি। কিন্তু একটা প্যারেন্ট পপুলেশনে যেহেতু ইনফাইনাইট সেট অফ ডেটা থাকে, এই ক্ষেত্রে আমাদের কাছে যে অ্যাভেলেবেল স্যাম্পেল আছে বা অ্যাভেলেবেল ডেটা পয়েন্টস আছে, সেগুলো থেকে আমরা এই প্যারেন্ট পপুলেশনের এই ভ্যালুগুলোর শুধুমাত্র এস্টিমেট করতে পারি। Median is a value of our measurements such that there are equal numbers of larger and smaller measurements. অর্থাৎ আমাদের সব মেজারমেন্টের মধ্যে থেকে মিডিয়ান হচ্ছে মেজারমেন্টের সেই ভ্যালুটা যার থেকে অন্য মেজারমেন্টের ভ্যালুগুলো যতগুলো বেশি হবে ঠিক ততগুলোই কম হবে। অ্যান্ড মোড ইজ দ্য মেজারমেন্ট উই অবটেইন মোস্ট অফ দ্য টাইমস, দ্যাট ইজ দ্য মোস্ট প্রবাবেল মেজারমেন্ট। অর্থাৎ এই মেজারমেন্টের ক্ষেত্রে যেই মেজারমেন্টটাকে আমরা সবথেকে বেশিবার পেয়েছি সেটাকেই মোড বলে। এখন এই মোড বা মিডিয়ান এগুলোকে আমরা আমাদের পপুলেশনের অ্যাভারেজ হিসেবে এস্টিমেট করতে পারি। But the most frequently used estimate of this average value is the arithmetic mean of the measurement. That is, mu is equals to 1 by n times sum over all xi, where I runs from 1 to n, যেটা ইকুয়েশন 1 এ দেখানো হয়েছে। Now, to prove this statement, let us consider a set of n measurement which are denoted by m1, m2, mn. এবং xi কে আমরা mi মাইনাস এ হিসেবে ডিফাইন করতে পারি, যেখানে এ হচ্ছে একটা আনস্পেসিফাইড নাম্বার বাট ইট হ্যাজ দ্য সেম ভ্যালু ফর অল xi. Now, in order to minimize sum over xi square, which is equals to mi minus a whole square, we have to differentiate it with respect to a. এবং এই ডিফারেন্সিয়েশনটাকে জিরো সেট করে উই ফাইনালি গেট a equals to 1 by n times sum over mi, where I runs from 1 to n. Hence, in the least square sense, arithmetic mean is the best average rather than mode or median. Now, let us try to prove equation 1 from another point of view. Let x1, x2, xn be independent random variables, each with density function f of x, expected value mu and variance sigma square. এখন আমরা যদি স্যাম্পল মিন ডিফাইন করি এইভাবে যে x বার ইজ ইকুয়ালস টু 1 বাই n টাইমস সাম ওভার xi, দেন the expectation value of this sample mean x bar is equals to n times x bar times f of x. এবং এই এক্সপ্রেশনে যদি x বারের ভ্যালু সাবস্টিটিউট করা হয়, দেন উইল গেট the expected value of this sample mean is equals to the mean value mu. Similarly, we can show the variance of this sample mean is equals to sigma square by n. যদিও আমি এটাকে এখানে ড্রাইভ করে দেখাচ্ছি না, কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। এবং এই স্যাম্পল মিন এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সিগমা বাই রুট ওভার n. Now, from Chebyshev's inequality, we can say that the random variable x bar is unlikely to differ from its expected value mu by more than a few multiple of standard deviation, which is sigma by root over n. এবং এই সিগমা বাই রুট ওভার এন ফ্যাক্টরটা এন বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকবে। Thus, we can say that the sample mean x bar becomes an increasingly good estimate of the mean mu as we increase the number of measurements n. এখন আমরা পপুলেশন ভ্যারিয়েন্সকে এস্টিমেট করবার চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে আমাদের প্রথম গেসটা এমন হতে পারে যে পপুলেশন ভ্যারিয়েন্স এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 বাই n টাইমস সাম ওভার xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, হোয়ার দ্য সামেশন রানস ফ্রম I ইকুয়ালস টু 1 to n. But this would be wrong. To see what is reasonable, we find the expected value of s square, assuming that our measurements are from a population with mean mu and variance sigma square. Expected value of s square can be written as n times s square times f of x, and substituting the value of s square in this expression and following few steps, we finally obtain the expected value of s square is equals to n minus 1 by n times sigma square.
Hence, a reasonable estimate of this population variance sigma square is equals to 1 by n minus 1 times sum over xi minus x bar whole square, where the summation runs from I equals to 1 to n. And the quantity sigma, which we have just estimated, is the standard deviation for the parent population, whose probability function is f of x. এখন আমরা যদি শুধুমাত্র একটা সিঙ্গেল মেজারমেন্ট কনসিডার করি, তাহলে এফ অফ এক্স উড গিভ আস দ্য প্রবাবিলিটিস অফ ডিফারেন্ট পসিবল ভ্যালুস অফ এক্স. The population mean mu would tell us approximately the value we are apt to find for x, and the standard deviation sigma would tell us roughly the spread of x values about mu. এখন এই ক্ষেত্রে সিগমা যেহেতু একটা সিঙ্গেল মেজারমেন্ট সম্বন্ধে কিছু বলছে, ইট ইজ অফেন কল দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ সিঙ্গেল মেজারমেন্ট. এখন একটা সিঙ্গেল মেজারমেন্টের জায়গায় যদি আমরা এ সেট অফ এন মেজারমেন্টস কনসিডার করি এবং তাদের মেইন ভ্যালুটাকে আমরা যদি এক্স বার দিয়ে ডিনোট করি, তাহলে যেমন করে আমরা এ লার্জ নাম্বার অফ সিঙ্গেল মেজারমেন্টস থেকে তাদের প্রবাবিলিটি ফাংশন এফ অফ এক্স বের করতে পারি, একইভাবে আমরা লার্জ নাম্বার অফ সেট অফ এন মেজারমেন্টস থেকে যাদের প্রত্যেকটা মিন ভ্যালু এক্স বার হবে, সেখান থেকে আমরা তাদের প্রবাবিলিটি ফাংশন জি অফ এক্স বার বের করতে পারি. The function g of x bar would give us the probability of different values of x bar. এখন আমরা আগে যেহেতু দেখেছি যে variance of x bar is equals to sigma square by n, so the standard deviation of the mean x bar is sigma m is equals to root over of variance of x bar, which is equals to sigma by root over of n. তাহলে আমরা বলতে পারি the new probability function g of x bar must be much more peaked than the f of x about the mean value mu, কারণ the standard deviation sigma by root over n is much smaller than sigma. The quantity sigma m is also called the standard error, as it gives us an estimate of the spread of the values of x bar about mu. Now, collecting the formulas from equation 2 and equation 3, we obtain equation 4, which states the standard error sigma m is nearly equals to square root of sum over xi minus x whole square divided by n into n minus 1, where the summation is from I equals to 1 to n. To illustrate our discussion, let's consider the following set of measurements, which are 7.2, 7.1, 6.7, 7.0, 6.8, 7.0, 6.9, 7.4, 7.0 and 6.9. এখন এই সেট অফ মেজারমেন্ট থেকে আমরা পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড এরর বের করতে চাইছি, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো এই সব কোয়ান্টিটিগুলো কম্পিউট করার ক্ষেত্রে উই হ্যাভ কনসিডার আনরিয়েলিস্টিকলি স্মল সেট অফ মেজারমেন্টস. Now from equation 1 we can estimate the value of population mean, which in this case is 7.0, and from equation 2 we can estimate the value of variance sigma square, which in this case becomes 0.04, and hence the standard deviation sigma in this case is 0.2. And from equation 4 we can estimate the standard error, which in this case becomes sigma m is equals to 0.0632. এখন অবধি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট করছিলাম. এখন ধরো আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, অ্যান্ড উই হ্যাভ এ known formula w, which is a function of x and y. Now we want to estimate a value of w and the standard error in w. প্রথমেই আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি, যেখানে w is equals to x plus y. Now one can easily show that the expectation value of w is equals to expectation value of x plus expectation value of y, which is equals to mu x plus mu y, where mu x and mu y are the population averages in x and y. উপরের ডিসকাশন থেকে we can estimate that mu x is the
sample average x bar and mu y is the sample average y bar, and hence conclude that a reasonable estimate for W is its sample average W bar, which is equals to x bar plus y bar. এখন আমরা যদি ধরে নেই যে এই x এবং y এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি মেজার্ড কোয়ান্টিটিস, তাহলে উই ক্যান রাইট ভ্যারিয়েন্স অফ W বার ইজ ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ x বার প্লাস ভ্যারিয়েন্স অফ y বার, which is equals to sigma square mx plus sigma square my. Hence, the standard error in W is sigma mw is equals to root over of sigma square mx plus sigma square my. Next, we consider the case when W is equals to 4 minus 2x plus 3y. As in equation 5 and 6, W can be estimated with its sample average W bar, which in this case becomes 4 minus 2x bar plus 3y bar. Now for constant k, we can show that variance of x plus k is equals to variance of x, and variance of kx is equals to k square variance of x. Now variance of W bar can be written as variance of 4 minus 2x bar plus 3y bar, and using the above properties we can show that variance of W bar is equals to 4 times sigma square mx plus 9 times sigma square my. Hence the standard error in W in this case becomes sigma mw is equals to root over of 4 sigma square mx plus 9 sigma square my. এখন আমরা দেখাবো W অফ এক্স ওয়াই ফাংশনটাকে টেলর সিরিজে এক্সপ্যান্ড করে এবং সেখান থেকে শুধুমাত্র লিনিয়ার টার্মগুলো নিয়ে কিভাবে আমরা W বার এবং সিগমা অফ এমডব্লিউকে বের করতে পারি। W অফ এক্স ওয়াই ফাংশনটাকে যদি আমরা মিউ এক্স মিউ ওয়াই পয়েন্টের রেসপেক্টে টেলর সিরিজে এক্সপ্যান্ড করি, then we get W of xy approximately equals to W of mu x comma mu y plus del W del x times x minus mu x plus del W del y times y minus mu y, যেখানে আমরা শুধুমাত্র লিনিয়ার টার্মগুলোকে কনসিডার করেছি। এখন যেহেতু এই পার্শিয়াল ডেরিভেটিভগুলো মিউ এক্স এবং মিউ ওয়াই এই পয়েন্টে ডিটারমাইন করতে হয়েছে, সেই জন্য এই পার্শিয়াল ডেরিভেটিভগুলো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। এখন আমরা ইকুয়েশন 10-এর দুদিকেই এক্সপেকটেশন ভ্যালু বের করব বাই রিমেম্বারিং দ্যাট W of mu x comma mu y and the partial derivatives are constants. ইকুয়েশন 10-এর দুদিকেই এক্সপেকটেশন ভ্যালু নিলে আমরা লিখতে পারি এক্সপেকটেশন ভ্যালু অফ W of x comma y is nearly equals to W of mu x comma mu y plus del W del x times expectation value of x minus mu x plus del W del y times expectation value of y minus mu y. এখন যেহেতু expectation value of x is mu x and expectation value of y is mu y, hence we can write expectation value of W of xy is equals to W of mu x comma mu y. Since we have agreed to estimate mu x and mu y by their sample averages x bar and y bar, we conclude that a reasonable estimate of W is its sample average W bar, which from equation 11 can be written as W of x bar comma y bar. Then putting x equals to x bar and y equals to y bar in equation 10, we get variance of W bar is equals to variance of W of x bar comma y bar, which is equals to variance of W of mu x comma mu y plus del W del x times x bar minus mu x plus del W del y times y bar minus mu y. Now once again using the properties variance of k plus x is equals to variance of x and variance of kx is equals to k square variance of x, we can write the variance of W bar in this case becomes del W del x whole square times sigma square mx plus del W del y whole square times sigma square my. Hence, from Taylor series expansion, we can write the standard error in W is
sigma mw is equals to root over of del w del x whole square times sigma square mx plus del w del y whole square times sigma square my. Now we will end this class by considering a final example which states that we have x bar equals to 7 and y bar equals to 5 and sigma mx is equals to 0.0632 and sigma y is equals to 0.0591. If we have w equals to x by y, then we have to find w bar and sigma mw. As for this problem, we have w equals to x by y. We can write from equation 12 w bar is equals to x bar by y bar, which in this case becomes 1.4. And from equation 13 we can write sigma mw is equals to square root of 1 by y bar whole square times sigma square mx plus minus x bar by y bar square whole square times sigma square my, and substituting different values we get sigma mw is equals to 0.0208.